হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু উত্তরণের পথে। উত্তরণের পথের জিওগ্রাফির একটি ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আজকের এই ছোট্ট জিওগ্রাফির ক্লাসে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ভারতবর্ষের ফিজিওগ্রাফি। বেসিক্যালি আমরা ভারতবর্ষের ভূপ্রকৃতির যে শ্রেণী বিভাজন সেটা নিয়ে আজকে কথা বলবো। তো প্রথমে দেখো, যে বিষয়টা আমাদেরকে মাথায় রাখতে হবে পড়তে গেলে, যে ফিজিওগ্রাফি বা আমরা যেটাকে বলে থাকি খুব সহজ বাংলাতে ভূপ্রকৃতি। এই ভূপ্রকৃতি কাকে বলে বা ভূপ্রকৃতি বিষয়টা কি মনে রাখবে। এই যে ভূপ্রকৃতি শব্দটা ব্যবহার করা হচ্ছে, এটা বেসিক্যালি জিওগ্রাফির একটা পার্টিকুলার অংশ, যেখানে আমরা ভূপৃষ্ঠের ওপর কোনো জায়গাতে যে বিভিন্ন ধরনের ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য গড়ে ওঠে, যেখানে বিভিন্ন ধরনের প্রাকৃতিক চরিত্রাবলীর গঠন হয়, যেমন কোনো জায়গায় পাহাড়, কোনো জায়গায় পর্বত ইত্যাদি ইত্যাদি, সেই জায়গাতে কেন পাহাড় বা পর্বত গড়ে উঠছে, তার পিছনে কি কি কারণ আছে, এই বিষয়গুলো আলোচনা করব, অর্থাৎ পারস্পরিক সম্পর্ক। এখানে আমরা যেটা মূল বিষয়ে ফোকাস করব সেটা হচ্ছে প্রসেস, বিভিন্ন ধরনের যে প্রসেস, সেই প্রসেস, এবং তার সাথে আমরা আলোচনা করব আউটকাম। অর্থাৎ কোনো জায়গাতে আমরা যে ক্যারেক্টারিস্টিক দেখতে পাই, যে ল্যান্ড ক্যারেক্টার দেখতে পাই, ভূমির চরিত্র দেখতে পাই, সেটা হচ্ছে আউটকাম। এবং তার সাথে এই যে প্রসেস, কি কি প্রসেস মূলত কার্যকর হয়, দুই ধরনের প্রসেস আমরা দেখতে পাই। একটা হচ্ছে এন্ডোজেনেটিক প্রসেস, ভূ অভ্যন্তরীণ, যেটা দেখতে পাওয়া যায় না, এবং আরেকটা হচ্ছে এক্সোজেনেটিক প্রসেস, অর্থাৎ যে ধরনের পদ্ধতিগুলো আমরা দেখতে পাই। তাহলে এখন প্রশ্ন হয় যে এন্ডোজেনেটিক প্রসেস কোনগুলোকে বলে, যেগুলো ভূ অভ্যন্তরস্থ প্রসেস। ধরে নেওয়া যেতে পারে এই যে ভূ অভ্যন্তরস্থ প্রসেস, তার মধ্যে আমরা বলতে পারি যেটা অন্যতম গুরুত্বপূর্ণ, ধরে নেওয়া যাক আর্থকোয়েক বা ভূমিকম্প, এটা একটা পদ্ধতি হতে পারে। বা আমরা এখানে প্লেট মুভমেন্ট, এই বিষয়টাকে উল্লেখ করতে পারি, যেগুলো সাধারণত আমাদের চক্ষুর আড়ালে হয়। অন্যদিকে এক্সোজেনেটিক প্রসেস বলতে আমরা কি বলবো, এক্সোজেনেটিক প্রসেস বলতে আমরা ইরোশন বলতে পারি। এবং এই যে ইরোশন, এই ইরোশন কিন্তু বিভিন্ন শক্তির মাধ্যমে হতে পারে। এই ইরোশন হতে পারে নদীর মাধ্যমে, ইরোশন হতে পারে বায়ুর মাধ্যমে ইত্যাদি ইত্যাদি। এবং সামগ্রিকভাবে এই পদ্ধতির দ্বারা, সামগ্রিকভাবে এই পদ্ধতির মাধ্যমে কোনো জায়গার ভূপ্রকৃতির গঠন হয়, এবং ভারতের ক্ষেত্রেও তার অন্যথা নিশ্চয়ই নয়। তাহলে ভারতবর্ষের ক্ষেত্রে আমরা যে ভূপ্রকৃতিগত শ্রেণীবিভাগ দেখব, ভারতবর্ষের শ্রেণীবিভাগকে 1951 সালে সেন্সাস কমিশন টোটাল 4টে ভাগে ভাগ করে। ভারতবর্ষের এই যে ভূপ্রাকৃতিক শ্রেণীবিভাজন, এটা 1951 সালে টোটাল 4টে ভাগে ভাগ করা হয়। কি কি থাকে সেখানে, যেটা আমরা দেখব, প্লেন রিজিয়ন, প্লেটু রিজিয়ন, হিল রিজিয়ন এবং মাউন্টেন রিজিয়ন, মোট এই 4টে ভাগে ভাগ করা হয়। এবং এর পরবর্তীতে সময়ের সাথে সাথে পরিবর্তন হয়। এই 4টে অঞ্চল থেকে মোটামুটি 5টা অঞ্চলে ভারতবর্ষের এই ভূপ্রকৃতিকে আমরা ভাগ করতে পারি। সো এক্ষেত্রে ভারতবর্ষের যে ভূপ্রাকৃতিক শ্রেণীবিভাগগুলো আমরা যদি দেখি, ভারতবর্ষের ম্যাপে টোটাল 5টা ভাগে আমরা ভাগ করতে পারি। আমি প্রত্যেকটা ভাগ এখানে ম্যাপে দেখাবো, তাহলেই বুঝতে পারা যাবে কোন অংশগুলোর কথা বলছি। প্রথমে আমরা উত্তরের পার্বত্য অঞ্চল দেখব। একদম নাঙ্গা পার্বত্য অঞ্চল থেকে শুরু করে অরুণাচল প্রদেশের নামচা বারোয়া, এই হচ্ছে মোটামুটি হিমালয় পার্বত্য অঞ্চলের বিস্তার। এই হিমালয় পার্বত্য অঞ্চল উৎপত্তিগতভাবে 3টে ভাগে বিভক্ত, সেটা আমরা পরবর্তীতে আলোচনা করব কোনো ক্লাসে। আপাতত যেটা আমরা দেখব, এই দিকের যে অঞ্চলটা, অর্থাৎ উত্তরের পার্বত্য অঞ্চল বলতে আমরা এই জায়গাটার কথা বলতে পারি, উত্তর পূর্ব অঞ্চল নিয়ে। এর পরবর্তীতে যেটা আমরা দেখব, এই যে উত্তরের পার্বত্য অঞ্চল, তাহলে এই অঞ্চলেতে আমরা দেখব কিছু নদীর উৎপত্তি হচ্ছে, এবং সেই নদীগুলো যেহেতু সারা বছর বরফ গলা জলে পুষ্ট, জল থাকে, এই নদীগুলো ক্ষয়কার্য করে, এবং যখন পার্বত্য অঞ্চলের ঢাল নষ্ট হয়ে যায় তখন তারা সঞ্চয় শুরু করে। হিমালয়ের পাদদেশীয় অঞ্চলে মোটামুটি এই জায়গা বরাবর আমরা দেখতে পাবো ভারতবর্ষের সমতল ভূমি, যেটাকে আমরা বলে থাকি গ্রেট প্লেন। তাহলে আমরা পাশে পাশে লিখে নিতে পারি, সব থেকে ভালো হয়। এই অংশটা মাউন্টেন্স, হিমালয়ান মাউন্টেন্স রিজিয়ন, এটা বা উত্তরের পার্বত্য অঞ্চল। এই যে অংশটা, এটাকে আমরা বলছি গ্রেট প্লেন বা বৃহৎ সমভূমি অঞ্চল।
এর পরবর্তীতে ভারতবর্ষের দুদিকে অবস্থান করছে দুটো সাগর। পশ্চিম দিকে আমরা অ্যারাবিয়ান সিকে দেখতে পাই এবং পূর্ব দিকে আমরা বে অফ বেঙ্গলকে দেখতে পাই। ফলে এই অ্যারাবিয়ান সি এবং বে অফ বেঙ্গল এর উপকূল বরাবর আমরা যে অংশটা পাই, এর উপকূল বরাবর যে সামগ্রিক অংশটা দেখতে পাই, এই যে সামগ্রিক অংশটা, এই জায়গাতে আমরা আবার পাই কোস্টাল প্লেন, অর্থাৎ উপকূলের সমভূমি। গঠনগতভাবে এই কোস্টাল প্লেন কিছুটা আলাদা, সেই কারণে আমরা প্লেন অঞ্চলের থেকে আলাদাভাবে এটাকে পড়ব। পরবর্তী ক্লাসে তোমরা সেগুলো দেখতে পাবে। কোস্টাল প্লেন, ঠিক? তাহলে তিনটে শ্রেণী বিভাজন হলো। এরপর ভারতবর্ষের এই যে দুটো সাগর অঞ্চল তোমরা দেখতে পাচ্ছ, এক্ষেত্রে দুটো ধরনের দ্বীপ ফরমেশন হয়েছে। আরব সাগরে আমরা পাবো লাক্ষাদ্বীপ, যার উৎপত্তি মূলত কোরাল ফরমেশনের মাধ্যমে, কোরাল রিফ ফরমেশনের মাধ্যমে। এবং এই বে অফ বেঙ্গলে পাবো আন্দামান নিকোবর আইল্যান্ড। এই যে আন্দামান এবং নিকোবর আইল্যান্ড, এর উৎপত্তি ভলক্যানিক অ্যাক্টিভিটির ভিত্তিতে। এই দুটো ধরনের দ্বীপ অঞ্চল। তাহলে এই যে দ্বীপ অঞ্চল, আমরা 4 নম্বর ভাগ হিসাবে আইল্যান্ড রিজিয়নের কথা বলতে পারি। এবং বাকি থাকে যে জায়গাটা, মধ্য ভারতের এই অংশটা। মধ্য ভারতের এই যে সামগ্রিক জায়গাটা, এই সামগ্রিক জায়গাটা পরিচিত গ্রেট প্লেটু হিসাবে বা মালভূমি হিসাবে। এই হচ্ছে ভারতবর্ষের সামগ্রিক শ্রেণীবিভাগ। তবে এক্ষেত্রে আরেকটা কথা বলে রাখার, তোমরা দেখো এই যে আমাদের রাজস্থানের মরু অঞ্চল, এই জায়গাটাকে আমি কিন্তু কাভার করিনি। এই জায়গাটা, এই পার্টিকুলার অঞ্চলটা অনেকে রাজস্থান প্লেন হিসাবে আলাদাভাবে এটাকে পড়ে থাকে বা রাজস্থানের মরু অঞ্চল হিসাবে। যদি আমি সেটাকে কনসিডার করি তাহলে 6টা ভাগ হবে। যদি আমি এটাকে রাজস্থানের মরু হিসাবে কনসিডার না করে এই যে আমি বললাম গ্রেট প্লেন রিজিয়ন, এই গ্রেট প্লেন রিজিয়নের আন্ডারে কনসিডার করি, অর্থাৎ গ্রেট প্লেন রিজিয়নের একটা ভাগ হিসাবে বলি, সেক্ষেত্রে কিন্তু এটাকে আমি ইনক্লুড করে নেব। অর্থাৎ আমার সেক্ষেত্রে টোটাল ভাগ হয়ে যাবে 5টা। সো 5টা ভাগ হতে পারে, বা কোনো কোনো রিজিওনাল জিওগ্রাফার 6টা ভাগে এটাকে ভাগ করে থাকে। ঠিক এই রকমভাবে ভারতবর্ষকে ভূপ্রাকৃতিকভাবে ভাগ করা যায়। আশা করছি তোমাদের এর পরবর্তীতে এই ভাগগুলো মনে রাখতে অনেকটা সুবিধা হবে ম্যাপের মাধ্যমে, এবং এই রকমই ছোট ছোট ক্লাসের মাধ্যমে ভূগোল বিষয়টাকে আরও ভালোভাবে বোঝার জন্য অবশ্যই আমাদের এই অফিসিয়াল ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, যাতে করে প্রত্যেক ক্লাসের আগে তোমাদের নোটিফিকেশন চলে যায়, এবং যদি প্রয়োজন মনে হয় বন্ধুদের সাথে শেয়ার করতে পারো। অন দিস নোট, থ্যাংক ইউ এভরিওয়ান, হ্যাভ আ গুড ডে।